গতকাল ক্লাসে আমরা আলোচনা করছিলাম ফুয়েল ফিড সিস্টেম ইন ডিজেল ইঞ্জিন অর ফুয়েল ফিড সিস্টেম ইন পেট্রোল ইঞ্জিন বা ওভারঅল আমরা ফুয়েল ফিড সিস্টেম ইন আইসি ইঞ্জিন আমরা আলোচনা করছিলাম। সেখানে আমরা এসআই ইঞ্জিন এবং সিআই ইঞ্জিন বোথ আমরা আলোচনা করেছিলাম, কিন্তু আলটিমেটলি আমরা তোমাদেরকে যেটা আলোচনা সাপেক্ষে উঠে এসেছিল কি কি না, আমাদের কিছু জিনিস কমন ছিল। যেমন ধরো আমাদের কমনের মধ্যে কি ছিল না, ফুয়েল ট্যাঙ্ক বোথ এসআই অ্যান্ড সিআই ইঞ্জিনের ক্ষেত্রে কমন ছিল, ফুয়েল পাইপলাইন কমন ছিল, ফুয়েল ফিড পাম্প বা ফুয়েল ট্রান্সফার পাম্প এটা কমন ছিল, ফুয়েল ফিল্টার কমন ছিল। তারপরে কি হচ্ছিল না, আমাদের পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কার্বোরেটরের কাছে চলে আসছিল পুরো ম্যাটারটা, আর ডিজেলের ক্ষেত্রে চলে আসছিল ফুয়েল ইনজেকশন পাম্প বা এফআইপির মধ্যে ফুয়েলটাকে আমরা নিয়ে চলে আসছিলাম। এখন এফআইপি পর্যন্ত এসে গেছে, আমি এবারে ডিজেল ইঞ্জিন নিয়ে আলোচনা করব আজকে, বা আমরা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন বা সিআই ইঞ্জিন নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমাকে এবারে ফুয়েলটা কি কম্বাসন চেম্বার পর্যন্ত পৌঁছাতে হবে। এখন কম্বাসন চেম্বারে আমরা জানি কম্প্রেশন ইগনিশন ইঞ্জিনের ক্ষেত্রে বা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি করে থাকি না, এখানে যখন কম্প্রেশন স্ট্রোকটা কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ আফটার কম্প্রেশন স্ট্রোক যে এয়ারটা আমরা ডিউরিং সাকশন আমরা শুধুমাত্র এয়ারটাকে এখানে সাকশন করেছিলাম, তাহলে এয়ার সাকশনের পর আমরা যে এয়ারটাকে আমরা সিলিন্ডারের মধ্যে ধরে নিয়েছিলাম সেই এয়ারটা কি করেছি, কম্প্রেস করেছি। কম্প্রেস করলে আমরা কি জানি যে ভলিউমটা কমে যায়, প্রেশারটা বেড়ে যায় এবং তার টেম্পারেচারটা অনেকটা হাই হয়ে যায়। এখন এই যে হট কম্প্রেসড যে এয়ারটা আছে তার উপরে আমরা কি করি না, ডিজেলটাকে ফাইন পার্টিকেলে ভেঙে দিই, অর্থাৎ অ্যাটমাইজড কন্ডিশনে এটাকে স্প্রে করি। যখনই ডিজেলটা ওখানে স্প্রে হয় তখন ওই হট এয়ারের সংস্পর্শে এসে ডিজেলটা জ্বলে যায়। তাহলে এখানে কি হয় না, ডিজেলটা ইগনিশন হয়ে যায়। ইগনিশন হয়ে যাওয়ার পরে সেটা কম্বাসন হয় এবং কম্বাসন থেকে আমরা হিট এনার্জিটা পাই এবং সেই হিট এনার্জি থেকে আমরা মেকানিক্যাল এনার্জিটাকে কনভার্ট করে থাকি। তাহলে এই যে টোটাল ফুয়েলটাকে ইনজেকশন করা at the time of ignition বা আফটার দ্য এন্ড অফ দ্য কম্প্রেশন স্ট্রোক, এই যে ফুয়েল ইনজেকশন করা, এই ফুয়েল ইনজেকশন করাটাই হচ্ছে কি ফুয়েল ইনজেকশন পাম্পের প্রধান দায়িত্ব বা প্রধান কাজ। ফুয়েল ইনজেকশনটা কি করবে না, একটা নির্দিষ্ট সময়ে ফুয়েল ইনজেকশন করতে হবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ফুয়েল ইনজেকশন করতে হবে এবং একটা নির্দিষ্ট সময় ধরে ইনজেকশনটাকে কন্টিনিউ করতে হবে। অর্থাৎ ইনজেকশনটা শুরু হবে এবং ইনজেকশনটা শেষ হবে, এটা কিন্তু নিয়ন্ত্রণ করবে কে, ফুয়েল ইনজেকশন পাম্প। আজকে আমরা ফুয়েল ইনজেকশন পাম্প বা ফুয়েল ইনজেকশন সিস্টেমটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা কালকে কি করছিলাম, ফুয়েল ফিড সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম। অর্থাৎ ফুয়েল ফিড বলতে আমরা কি বলেছিলাম, ট্যাঙ্ক থেকে ফুয়েলটাকে আমরা কিভাবে কম্বাসন চেম্বার পর্যন্ত পৌঁছবো সেটা নিয়ে আলোচনা করব। এখন আমরা ট্যাঙ্ক থেকে কিভাবে ফুয়েলটা আমরা একদম কম্বাসন পর্যন্ত চেম্বার পর্যন্ত নিচে নিয়ে যেতে পারবো সেটা নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি গতকালের ক্লাসে, এবং সেখানে আমরা দেখেছি যে আমরা পরপর কোন কোন পার্টস এর মধ্য দিয়ে আমরা ফুয়েলটাকে নিয়ে যাচ্ছি। এই যে পার্টস গুলো ছিল তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টস এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ফুয়েল ইনজেকশন পাম্প বা এফআইপি। এই এফআইপিটা কি হচ্ছে না, আফটার ফুয়েল ফিড পাম্প তারপরে এই পাম্পটাকে লাগাচ্ছে। অর্থাৎ ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা ফুয়েল ফিড সিস্টেমের মধ্যে দুটো পাম্প ব্যবহার করছি, একটা হচ্ছে লো প্রেসার পাম্প, একটা হচ্ছে হাই প্রেসার পাম্প। গতকাল আমি যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম একটা সাইড ছিল লো প্রেসার সাইড আর একটা ছিল হাই প্রেসার সাইড, একটা লো প্রেসার জোন বা একটা হাই প্রেসার জোন। এই জোনটাকে যখন আমরা ভাগ করছিলাম তখন আমরা কার কথা বলেছিলাম, এফআইপির কথা বলেছিলাম, ফুয়েল ইনজেকশন পাম্পের কথা বলেছিলাম। তাহলে আমি ফুয়েল ইনজেকশন পাম্পের আগে পর্যন্ত, অর্থাৎ ফুয়েল ইনজেকশন পাম্পে ফুয়েলটা ঢোকা পর্যন্ত কি হচ্ছে না, লো প্রেসার সাইড। ফুয়েল ইনজেকশনের পরে হয়ে যাবে হাই প্রেসার সাইড। এখন এই যে লো প্রেসার সাইডের দিকে আমরা একটা পাম্প লাগাচ্ছি, আবার একটা হাই প্রেসার করবার জন্য আরেকটা পাম্প লাগছে। অর্থাৎ ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ফুয়েল ফিড সিস্টেমটার মধ্যে দুটো পাম্প আমরা ব্যবহার করছি, একটা হচ্ছে ফুয়েল ফিড পাম্প বা ফুয়েল ট্রান্সফার পাম্প, আর একটা হচ্ছে ফুয়েল ইনজেকশন পাম্প। ফুয়েল ফিড পাম্প আমরা কি কি আলোচনা করেছিলাম না, এখানে আমরা আলোচনা করেছি ইলেকট্রিক্যাল ফিড পাম্প আর হচ্ছে মেকানিক্যাল ফিড পাম্প। কিন্তু ফুয়েল ইনজেকশন পাম্প, এই ফুয়েল ইনজেকশন পাম্প কিন্তু আমাদের কি কি আছে না, বেসিক্যালি আমরা তিন ধরনের ফুয়েল ইনজেকশন পাম্প ব্যবহার করে থাকি। একটা হচ্ছে জার্ক টাইপ বা ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্প, আরেকটা হচ্ছে তোমার রোটারি ফুয়েল ইনজেকশন পাম্প বা ডিস্ট্রিবিউটর টাইপ ফুয়েল ইনজেকশন পাম্প, আরেকটাকে বলছি আমরা হাই প্রেসার পাম্প, যেটা শুধুমাত্র
সিআরডিআই ইঞ্জিনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আমি প্রত্যেকটা জিনিস এইভাবে বলে বলে যাচ্ছি, তোমরা কিন্তু যেভাবে আমি বলে থাকি খাতা পেন সাথে রাখবে, তাতে কিন্তু তোমরা নোট করতে থাকবে। এখন এই যে ফুয়েল ইনজেকশন পাম্প, এই ফুয়েল ইনজেকশন পাম্পের কাজটা কি? বেসিক্যালি এর তিনটে কাজ আছে। কি কি তিনটে কাজ? না, নির্দিষ্ট প্রেসারে নির্দিষ্ট সময়ে ডিজেলটাকে ইনজেক্টর পর্যন্ত পৌঁছে দেবে। নির্দিষ্ট প্রেসার, প্রেসার না হলে স্প্রে হবে না, তাহলে তার জন্য স্প্রে করবার জন্য যে প্রেসারটা দরকার, তার রিকোয়ার্ড প্রেসারটা তাকে দিতে হবে। পাম্পের এটাই কাজ, প্রেসারাইজড করে দেওয়া। হাই প্রেসার পাইপলাইনের থ্রু দিয়ে আমরা কি করব, ফুয়েল ইনজেকশন পাম্পের থেকে হাই প্রেসার ডিজেলটাকে ইনজেক্টর মধ্যে পাঠাবো। ইনজেক্টর ওই হাই প্রেসারটাকে কি করবে, স্প্রে আকারে বা অ্যাটমাইজড ফরমেশনে ও স্প্রে করবে কম্বাসন চেম্বারে। কখন স্প্রে করবে? না, আফটার কম্প্রেশন at the beginning of the ignition। ডিজেলটা স্প্রে হলেই তবেই ইগনিশন হবে। তাহলে এখানে এই যে সঠিক প্রেসারে ডিজেলটাকে ইনজেক্টর পর্যন্ত সঠিক সময়ে পৌঁছে দেওয়াটা, এটা কে করছে? ফুয়েল ইনজেকশন পাম্প করছে। এরপরে কি কাজ হচ্ছে না, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ইগনিশন হবে, অর্থাৎ ডিজেলটা কম্প্রেশন স্ট্রোক শুরু হয়ে যাওয়ার, শেষ হয়ে যাওয়ার পর আমার কতক্ষণ পর্যন্ত, অর্থাৎ আমি যদি এখন তোমাদেরকে একটু ব্যাকে নিয়ে যাই, আমি যদি বলি যে আমাদের যে ডিজেল সাইকেলে যে ছবিটা ছিল, পিভি ডায়াগ্রাম অফ ডিজেল সাইকেল, সেখানে আমরা কি দেখেছিলাম? ই এ সাকশন, এ বি কম্প্রেশন, বি সি ছিল আমার ইগনিশন। তাহলে বি থেকে সি কনস্ট্যান্ট কি ছিল? ওটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। প্রেসারটাকে স্থির রেখে আমরা ডিজেলটাকে ওখানে স্প্রে করছিলাম। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ইগনিশনটা কখন হয়? কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে হয়। আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম, বা তোমরা নিজেরাও এখানে একটা কোশ্চেন ছিল তার উত্তরও দিয়েছো। এই যে কনস্ট্যান্ট প্রেসারে আমরা ডিজেলটাকে স্প্রে করছি, বি থেকে সি বিন্দু পর্যন্ত আমার টোটাল কিন্তু ডিজেল স্প্রে হবে। অর্থাৎ বি বিন্দুতে শুরু হবে এবং সি বিন্দুতে সেটা কাট হবে। তাহলে ডিজেলটাকে সঠিক সময়ে কাট করবার জন্য কার দরকার পড়বে? না, ফুয়েল ইনজেক্টরের দরকার পড়বে। এবারে আসছি কি, কত পরিমাণে ডিজেল স্প্রে হবে সেটা নির্ভর করবে কার উপর? না, কত লোডে গাড়িটা চলছে, কি স্পিডে গাড়িটা চলছে, বা ইঞ্জিনটা কত আরপিএম এ ঘুরছে, কোন লোডে ইঞ্জিনটা ঘুরছে, এই টোটাল জিনিসটা তো কার মাধ্যমে মিটারিং হবে? না, এই মিটারিংটা হবে থ্রু ফুয়েল ইনজেকশন পাম্প। তাহলে ফুয়েল ইনজেকশন পাম্প সঠিক সময়ে সঠিক প্রেসারে সঠিক মাত্রায় ডিজেলটাকে কিন্তু ইনজেক্টরে পাঠাবে। এবং শুধু এই তিনটে কাজ নয়, মানে যে সঠিক সময়, সঠিক পরিমাণ এবং সঠিক প্রেসার, তার থেকেও বড় হচ্ছে কতক্ষণ ধরে স্প্রে হবে, এটাও কিন্তু কন্ট্রোল করে কে? না, ফুয়েল ইনজেকশন পাম্প, এফআইপি। আমি আবার বলছি, সঠিক প্রেসার দিতে হবে, তবে কি ইনজেক্টেড হবে, ইনজেকশনটা ঠিক মতন হবে। মানে কোয়ালিটি অফ ইনজেকশনটা কার উপর ডিপেন্ড করবে? এফআইপি যে প্রেসারে ডিজেলটাকে ইনজেক্টর পর্যন্ত পাঠাবে। আমি ইনজেক্টর নিয়ে পরে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ফুয়েল ইনজেকশন পাম্প। পাম্পের কাজটা কি হচ্ছে না, সঠিক প্রেসারে সঠিক পরিমাণে সঠিক সময়ে আমাকে ডিজেলটাকে ইনজেক্টর পর্যন্ত পৌঁছতে হবে। এবং ইনজেক্টরের মাধ্যমে যখন স্প্রেটা শুরু হবে, স্প্রেটা কতক্ষণ ধরে হবে, কোথায় গিয়ে আমাকে ডিজেলটাকে কাট করতে হবে, অর্থাৎ ডিজেলটা আর সাপ্লাই করা চলবে না, এটাও নিয়ন্ত্রণ হবে ফুয়েল ইনজেকশন পাম্পের দ্বারা। তাহলে বুঝতে পারছো, পুরো ইগনিশন প্রসেসটা বা আমার যে ডিজেল সাইকেল বা আমার ইঞ্জিনের একটা পারফরমেন্স, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে এই ফুয়েল ইনজেকশন পাম্পের উপর। কত গুরু দায়িত্ব নিয়ে এই পাম্পটা কাজ করছে সেটা নিশ্চয়ই এই কতগুলো কথার মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমাদের এই পাম্পটা সম্বন্ধে ভালো করে জানতে হবে। আমি আগেই বলেছি যে এই পাম্প বিশেষ করে আমরা তিন ধরনের পাম্প ব্যবহার করে থাকি। একটা হচ্ছে জার্ক টাইপ বা রেসিপ্রোকেটিং টাইপ, বা এটাকে আমরা সিঙ্গেল সিলিন্ডার হলে একটা থাকবে, মাল্টি সিলিন্ডার হলে এটা ইনলাইন হয়ে যাবে। ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্প বলে থাকি আমরা, যেটার অ্যাকচুয়াল টাইপ হচ্ছে জার্ক টাইপ পাম্প। আর ডিস্ট্রিবিউটর টাইপ আছে, যেখানে আমরা রোটারি পাম্পের ব্যবহার করে থাকি। আরেকটা হচ্ছে কি না, হাই প্রেসার পাম্প আছে, যেটা এখনকার যে সমস্ত ইঞ্জিনগুলো বেরোচ্ছে, যেটাতে আমরা বলছি সিআরডিআই, কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেম আছে, সেই জায়গাতে আমরা এই পাম্পটাকে ব্যবহার করে থাকি।
প্রত্যেকটা পাম্প নিয়ে আমরা আলোচনা করব, তারপরে আমরা ফুয়েল ইনজেক্টর নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে ফুয়েল ইনজেকশন যে সিস্টেম, এই সিস্টেম সম্বন্ধে আমাদের দু চার কথা জেনে নিতে হবে। ফুয়েল ইনজেকশন সিস্টেম বেসিক্যালি আমাদের ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে দু ধরনের আছে। একটাকে বলছি এয়ার ইনজেকশন সিস্টেম, আর একটা হচ্ছে এয়ারলেস ইনজেকশন সিস্টেম, বা এটাকে অনেক ক্ষেত্রে আমরা সলিড ইনজেকশনও বলে থাকি। বইতে এই জিনিসগুলো এতটা ডিটেলে নেই, আমি যেভাবে নোটসটাকে তোমাদেরকে দিচ্ছি তোমরা কিন্তু এটাকে একটুখানি খাতায় লিখে রাখো। এই থিওরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি, অর্থাৎ আমরা টোটাল গতকাল থেকে যে পড়াটা শুরু করেছি ফুয়েল ফিড সিস্টেম ইন ডিজেল ইঞ্জিন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আগামী দিনে এর থেকে যে প্র্যাকটিক্যাল গুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল প্রত্যেকটাই আমি তোমাদেরকে করাবো, এবং প্রত্যেকে এটা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতে হবে, এখানে কিন্তু কোনো গ্রুপ প্র্যাকটিক্যাল হবে না। ইন্ডিভিজুয়াল প্র্যাকটিক্যাল এফআইপি এবং ফুয়েল ইনজেক্টর দুটো ক্ষেত্রেই আমাদের করতে হবে, এবং প্রত্যেককে এই প্র্যাকটিক্যালটা খুব ভালো করে রপ্ত করতে হবে, এটা পরীক্ষাতে আসবেই, এই প্র্যাকটিক্যাল ছাড়া আমাদের পরীক্ষা হয় না। কিন্তু তার আগে যেটুকু থিওরি আমাদের জানার দরকার আছে, যদিও আমাদের নিমির বইটা খুবই ভালো বই এবং ওই নিমির বইটা পড়লে তুমি ভালোভাবে পরীক্ষায় পাস করতে পারবে, তবুও আমার মনে হয় যে আমাদের এই বিষয়গুলো তোমাদেরকে একটু ডিটেলে জানানোর দরকার আছে, তাই আমি নোটসগুলো তোমাদেরকে দিচ্ছি। তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, ফুয়েল ইনজেকশন সিস্টেম বেসিক্যালি দু ধরনের, একটা হচ্ছে এয়ার ইনজেকশন সিস্টেম, আর একটা হচ্ছে এয়ারলেস ইনজেকশন সিস্টেম, যেটাকে আমরা সলিড ইনজেকশন সিস্টেমও বলে থাকি। এবারে এয়ারলেস ইনজেকশন সিস্টেমটা আবার দুই ভাগে বিভক্ত, একটাকে বলি আমরা মেকানিক্যাল ইনজেকশন সিস্টেম, আর একটা হচ্ছে ইলেকট্রনিক ইনজেকশন সিস্টেম। এখন আমাদের অ্যাজ পার সিলেবাস মেকানিক্যাল ইনজেকশন সিস্টেমটাকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কমন রেল সিস্টেম, যেটা হচ্ছে একদম মডার্ন ভেহিকেলের ক্ষেত্রে আছে, ওই জন্য ওটা আমি প্রথমে লিখেছি, মানে ওটা থেকে আমাদেরকে শুরু করব। আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেম আছে, একটা ডিস্ট্রিবিউটর সিস্টেম আছে, ঠিক আছে? তাহলে কমন রেল, ইন্ডিভিজুয়াল পাম্প অ্যান্ড ডিস্ট্রিবিউটর সিস্টেম, তিন ধরনের কিন্তু মেকানিক্যাল ইনজেকশন আছে। এবারে আমি পরপর এয়ার ইনজেকশন সিস্টেম কি, এয়ারলেস ইনজেকশন সিস্টেম কি, তার আবার মেকানিক্যাল, তার কমন রেল, এইগুলো ছোট্ট করে আমি একটু ব্রিফ করে চলে যাচ্ছি। এয়ার ইনজেকশন সিস্টেমটা কি না, যেখানে ফুয়েলটা ইনজেক্টেড হবে এয়ার প্রেসারের মাধ্যমে। অর্থাৎ আমরা যখন কালকে আলোচনা করছিলাম যে ফুয়েল ফিড সিস্টেম, অর্থাৎ ট্যাঙ্ক থেকে ফুয়েলটা কিভাবে কম্বাসন চেম্বারে যাবে, ওখানে একটা কথা বলা হচ্ছিল মনে আছে, ভ্যাকুয়াম ফিড সিস্টেম, যেখানে হচ্ছে ভ্যাকুয়াম একটা তৈরি হচ্ছিল। কোথায় ভ্যাকুয়ামটা তৈরি হচ্ছিল না, ইনটেক ম্যানিফোল্ড একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, তাই এয়ার ভ্যাকুয়ামের উপর বেস করে আমরা ফুয়েলটাকে টেনে নিচ্ছি। এখানে তার উল্টোটা, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে একটা কম্প্রেসার লাগাচ্ছে। কম্প্রেসারের কাজ হচ্ছে হাওয়া দেওয়া। আমাদের ওয়ার্কশপে কম্প্রেসার তোমরা দেখেছো, রেসিপ্রোকেটিং টাইপ কম্প্রেসার আছে। ওই কম্প্রেসার থেকে হাওয়া একটা সাডেন প্রেসারে যাবে, নিয়ার অ্যাবাউট 70 to 80 বার প্রেসার আমরা ওখানে দিয়ে থাকি। এই হাওয়াটার উপর বেস করে কি হচ্ছে না, ডিজেলটাকে আমরা ওই হাওয়া দিয়ে স্প্রে করে দেবো। মানে এখানে কিন্তু আলাদাভাবে আমরা ওটাকে স্প্রে করছি না, ওই এয়ার প্রেসারের উপর বেস করে ডিজেলটাকে আমরা স্প্রে করে দিই। এই যে এয়ার প্রেসারের উপর বেস করে আমরা ডিজেলটাকে স্প্রে করছি, তার জন্য এটাকে বলা হচ্ছে এয়ার ইনজেকশন সিস্টেম। তাহলে আমি কি বললাম না, একটা কম্প্রেসার আলাদা করে লাগাবো, সেই কম্প্রেসারের উপর ভর করে আমরা নর্মাল আমার অ্যাটমসফিয়ার থেকে এয়ারটাকে নিয়ে কম্প্রেসড করে, সেই কম্প্রেসড এয়ারটা কি করবে না, ডিজেলটাকে স্প্রে করবে। ডিজেলের উপরে সেই হাওয়াটাকে যখন দেবো, ডিজেলটা ওই ওই হাওয়ার প্রেসারে স্প্রে হবে কোথায়, কম্প্রেসারের মধ্যে বা আমাদের কম্বাসন চেম্বারের মধ্যে এটা আমরা স্প্রে করব। এটাকে বলছি এয়ার ইনজেকশন সিস্টেম। এই এয়ার ইনজেকশন সিস্টেমের যেটা অ্যাডভান্টেজ, একদম বিগিনিং টাইমে এটা আমাদের ছিল, একদম শুরুর দিকে ইঞ্জিনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতাম। এটা হচ্ছে খুব ভালোভাবে এটা অ্যাটমাইজ করতে পারে ফুয়েলটাকে, এবং এটা যে কোনো ধরনের অয়েল, মানে সেটা যদি খুব গাঢ় টাইপের হয় তাকেও কিন্তু স্প্রে করে দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক আছে? কিন্তু এর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ বা যে কারণের জন্য এটাকে আমরা ব্যবহার করি না, সেটা কি না, এখানে একটা এয়ার কম্প্রেসর তোমাকে লাগাতে হবে। যে এয়ার কম্প্রেসরটা কি একটা আলাদা সিস্টেম, ওইটাকে চালাতে গেলে কি হবে, ওকে আলাদা করে একটা পাওয়ার দিতে হবে, তাহলে ওর ওই কম্প্রেসরটাকে ঘোরানোর জন্য আমাদের একটা আলাদা সোর্স অফ পাওয়ার আমাদের লাগবে। যদি ইঞ্জিন থেকে পাওয়ার নেয় তাহলে সেই পাওয়ারটা কি হবে, ইঞ্জিন থেকে ওটা কমে গেল, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, যদি আমি একটা আলাদা অ্যাটাচমেন্ট কম্প্রেসর যদি লাগিয়ে দিই, তাহলে ইঞ্জিনের যে ওজনটা সেটা বাড়বে না কমবে, ডেফিনেটলি ওই ইঞ্জিন ওজন বেড়ে যাবে, ইঞ্জিনটা কি হবে, ভারী হয়ে যাবে। ইঞ্জিন ভারী হয়ে গেলে কি হবে, আমি দৌড়াতে বেশি পারবো
ন্যাচারালি এই ধরনের ডিসঅ্যাডভান্টেজ গুলো থাকার জন্য আমরা এয়ার ইনজেকশন সিস্টেমটাকে ব্যবহার করি না। আমরা আমাদের যত আগামী দিনে যে ইঞ্জিনগুলো নিয়ে কাজ করব সেটা স্ট্যাটিক ইঞ্জিন হতে পারে বা রোটারি ইঞ্জিন হতে পারে বা তোমার ভেহিকুলার টাইপও হতে পারে, সেখানে আমরা কি করব না আমরা এয়ারলেস ইনজেকশনের সাহায্য নেব বা আমরা সেটা কি বলতে পারি সলিড ইনজেকশন সিস্টেম। এখানে কি হচ্ছে না, এখানে আমরা ডিজেলটাকে যখন আমরা ইনজেক্টেড করব তখন কিন্তু আমরা কোনো কম্প্রেসড এয়ারের সাহায্য নেব না। আমরা কি করব না, ডিজেলটাকে ইনজেক্টরের মাধ্যমে আমরা তাকে সরাসরি ফাইন পার্টিকেলে ভেঙে দেবো বা অ্যাটমাইজড কন্ডিশনে ভেঙে দিয়ে তাকে আমরা কম্বাসন চেম্বারের মধ্যে স্প্রে করে দেবো। এক্ষেত্রে আমরা কি করব না, এর জন্য আমাদের একটা আলাদা ইনজেকশন পাম্প লাগাতে হবে, যে ইনজেকশন পাম্পের মাধ্যমে ডিজেলটার যে নর্মাল প্রেসার সেই প্রেসারটাকে আমরা কয়েক গুণ বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে আমরা সেটা যখন নজেলের মাধ্যম দিয়ে স্প্রে করবার চেষ্টা করব তখন সেটা কিন্তু অ্যাটমাইজড কন্ডিশনে ফাইন পার্টিকেলে ভেঙে যাবে এবং হট কম্প্রেসড এয়ারের উপর যখনই সেটাকে আমি স্প্রে করবো সে কিন্তু খুব সহজেই ইগনাইট হয়ে যাবে। তাহলে এই যে প্রসেসটা, এটাকেই বলছি আমরা কি এয়ারলেস ইনজেকশন প্রসেস। এই এয়ারলেস ইনজেকশন প্রসেস বা এয়ারলেস ইনজেকশন সিস্টেমকে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মেকানিক্যাল ইনজেকশন সিস্টেম আর একটা হচ্ছে ইলেকট্রনিক ইনজেকশন সিস্টেম। মেকানিক্যাল ইনজেকশন সিস্টেমের মধ্যে আমরা সেটাকে আবার তিনটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম যেটাকে আমরা বলে থাকি সিআরডিআই সিস্টেম। এই ব্যাপারে ডিটেলে আমি তোমাদেরকে বলবো, আমি এখন শুধু জাস্ট কিছু ব্রিফিং করে দিয়ে যাচ্ছি, পরপর পরপর জিনিসগুলোকে আমি সাজিয়ে তোমাদের কাছে রাখবো। তো এখন আমি তোমাদেরকে যেটা বলছি যে কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেমটা কি হলো না, মেকানিক্যাল ইনজেকশন সিস্টেমের একটা ক্লাসিফিকেশন। এছাড়া কি আছে না, ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেম আছে, ডিস্ট্রিবিউটর টাইপ সিস্টেম আছে। ডিস্ট্রিবিউটর টাইপের ক্ষেত্রে কি হচ্ছে না, ডিস্ট্রিবিউট করবে যে সময় যাকে যাকে দরকার, যতগুলো মাল্টি সিলিন্ডার যদি ইঞ্জিন হয় তাহলে সেটাকে ডিস্ট্রিবিউট করে দেবে। ইন্ডিভিজুয়াল পাম্পের ক্ষেত্রে কি হচ্ছে না, প্রত্যেকটা সিলিন্ডারের জন্য আলাদা আলাদা করে পাম্প থাকবে, আলাদা আলাদা করে ইনজেক্টর থাকবে। মাল্টি সিলিন্ডার হলে, সিঙ্গেল সিলিন্ডার হলে তো একটা পাম্প দিয়ে একটা ইনজেক্টরকে আমি অপারেট করতে পারবো, কিন্তু যদি মাল্টি সিলিন্ডার হয়, যদি 4 সিলিন্ডার বা 6 সিলিন্ডার ইঞ্জিন হয় তাহলে কিন্তু প্রত্যেকটা সিলিন্ডারের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পাম্প থাকবে, আলাদা আলাদা নজল থাকবে। কমন রেলের ক্ষেত্রে কি হচ্ছে না, একটা কমন রেল থাকবে, পাম্প একটাই থাকবে, সেই পাম্প থেকে কমন রেলটা আমরা ডিজেলে ভরে দেবো, সেই কমন রেল থেকে সবাই ডিজেল নিতে পারবে। অর্থাৎ ধরো আমার কলেজের যে তোমাদের জল খাওয়ার যে কলগুলো সাজানো থাকে, দেখবে একটা কমন হেডারের উপর বেস করে প্রত্যেকটা ট্যাপ লাগানো আছে, ধরো ওখানে 7টা ট্যাপ লাগানো আছে, 8টা ট্যাপ কি 10টা ট্যাপ কি 6টা ট্যাপ লাগানো আছে, প্রত্যেকটা ট্যাপ একসাথে খুললে কিন্তু একই প্রেসারে জল পড়বে। কি করে জলটা একই প্রেসারে পড়ছে, ট্যাঙ্ক থেকে কিন্তু আমার একটা পাইপেই আসছে, এবং যখন আমি পরপর অতগুলো পাইপকে লাগাচ্ছি কলের জল পড়ছে, তখন দেখবে তার ঠিক পিছনে একটা মোটা পাইপ লাগানো, যেটা কি হিডার পাইপ বলছে। ওই হেডার পাইপটার উপরে কিন্তু কনস্ট্যান্ট জলের ফ্লোটাকে বা প্রেসারটাকে আমাকে মেনটেন করতে হচ্ছে, এবং ওটা কার সাথে কানেকশন, ডাইরেক্ট ট্যাঙ্ক থেকে ওটা আসছে, ট্যাঙ্ক থেকে হেডার পাইপ আসছে, হেডার পাইপ থেকে এবারে 6টা কলে যখনই জল খুলছি, তোমরা 6 বন্ধু একসাথে যদি জল খেতে যাও দেখবে প্রত্যেকটা কলে সমান প্রেসারে জল পড়ছে। এটাই হচ্ছে কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম। আমি শুধু জাস্ট বেসিকটা এই মুহূর্তে বলে রাখলাম, এই ব্যাপারে ডিটেলে তোমাদেরকে আমি আলাদা করে একটা ক্লাসে বলবো। এরপর আসি ইন্ডিভিজুয়াল পাম্পের ক্ষেত্রে। ইন্ডিভিজুয়াল পাম্পের ক্ষেত্রে কি বলা হচ্ছে না, প্রত্যেকটা সিলিন্ডারের জন্য একটা করে নজেল আছে, এবার সেই নজেলটাকে ফুয়েল সাপ্লাই করবার জন্য একটা করে এফআইপি লাগিয়েছে, তাহলে 6 সিলিন্ডার হলে 6টা এফআইপি থাকবে, সিঙ্গেল সিলিন্ডার হলে একটা থাকবে, 4 সিলিন্ডার হলে 4টা থাকবে। তো দ্যাট ইজ কল্ড দ্য ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেম। প্রত্যেকটা সিলিন্ডারের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে এফআইপি, একটা করে নজেল, একটা এফআইপির সাথে একটা নজেল ফিটিং করা আছে। ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে কি হবে না, ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে একটা পাম্প থেকে আমি যার যখন দরকার ডিস্ট্রিবিউট করে দেবো। এটা বেসিক্যালি রোটারি পাম্পের ক্ষেত্রে হয়। আমরা ডিস্ট্রিবিউটর সিস্টেমটাকে ইনলাইন পাম্পের ক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তবে ইন জেনারেলি ডিস্ট্রিবিউটরটাকে আমরা রোটারি পাম্প ধরবে, ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেমটাকে আমরা এখন কম্প্যাক্ট করে দিয়ে ইনলাইন এফআইপি হিসাবে আমরা এটাকে বলছি। ইন্ডিভিজুয়াল আগে আলাদা ছিল, এখন সেটাকে কম্প্যাক্ট হয়ে ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। পুরো জিনিসটা আমি তোমাদের আলাদা করে বোঝাবো। আর সিআরডিএ সেটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস, যেটা সমস্ত লেটেস্ট ভেহিকেলে এখন সিআরডিএ ছাড়া ডিজেল ইঞ্জিন হয় না। স্ট্যাটিক ইঞ্জিনগুলো আলাদা বাদ দিয়ে রাখতে পারো, স্টেশনারি ইঞ্জিনগুলো, বাকি সব কিন্তু তোমার এই পদ্ধতিতে চলছে। এবারে এখানে নিচে একটা কিন্তু কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম একটা ছবি দেওয়া আছে, একটুখানি এই জিনিসটা একটু দেখে নেওয়ার আছে, যদিও এই ছবিটা এখনকার ভেহিকেলের মতন করে দেওয়া নেই, একটু কমপ্লিকেটেড করে দেওয়া আছে। আরো সহজভাবে পুরো ব্যাপারটা আমি তোমাদের কাছে রাখবো, সিআরডিএ এর জন্য আলাদা একটা আমি ক্লাস নেব।
দেখো এখানে কি হচ্ছে না, এই যে ট্যাঙ্কটা আছে এটাকে বলছি হাই প্রেসার পাম্প। এই যে ছবিটা, যে ট্যাঙ্ক থেকে এখানে হাই প্রেসার পাম্পে আসছে, হাই প্রেসার পাম্প থেকে এইটা হচ্ছে একটা হেডার। ঠিক আছে, এই হেডারটাতে কি হচ্ছে না, এটা হচ্ছে কমন রেল, এটাই হচ্ছে কমন রেল। এই কমন রেলে আমরা এই ট্যাঙ্ক থেকে হাই প্রেসার পাইপের মাধ্যমে কনস্ট্যান্ট একটা প্রেসার এর মধ্যে রেখেছি। ফুয়েলের প্রেসার সবসময় রেলের মধ্যে একটা কনস্ট্যান্ট থাকবে। যদি কোনো কারণে রেল প্রেসারটা বেড়ে যায়, তাহলে এই ডান দিকে একটা রিলিফ ভালভ থাকে, সেই রিলিফ ভালভটা কি করবে, ওপেন হয়ে গিয়ে রেল প্রেসারটাকে কন্ট্রোলে করবে, ও নিয়ন্ত্রণ করবে, বা ওকে একটা সঠিক জায়গাতে নিয়ে আসবে। এবং এই রিলিফ ভালভটা খুলে গিয়ে ফুয়েলটা কোথায় আসবে না, আবার ওর ট্যাঙ্কের মধ্যে ঢুকে যাবে। এই ব্যাপারে পুরো ডায়াগ্রামটা আমি তোমাদেরকে আলাদা করে বোঝাবো বা দেখাবো। এছাড়া দেখো এই রেল থেকে প্রত্যেকটা একটা 4 সিলিন্ডার ইঞ্জিনের কমন রেল করা আছে। তার জন্য দেখো এই একটা এসে এই নজেলে লাগছে, এই নজেলটা আবার অপারেট হচ্ছে কি, এটা হচ্ছে মেকানিক্যাল নজেল লাগানো আছে, এটা আবার একটা স্প্রিং লোডেড, এখানে একটা ক্যাম্প ফলোয়ার দিয়ে আলাদা করে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখন এটা মেকানিক্যাল নজেল ব্যবহার করা হয় না, এখন সব জায়গাতে ইলেকট্রনিক নজেল হয়ে গেছে। ইলেকট্রনিক নজেলের উপর বেস করে আমরা কিন্তু সিআরডি ইঞ্জিনটাকে অপারেট করে থাকি। কিন্তু বেসিক্যালি এখানে যে জিনিসটা দেখার আছে সেটা হলো যে এখানে একটা মাত্র হাই প্রেসার পাম্প ব্যবহার করা হচ্ছে, এবং এই হাই প্রেসার পাম্পের সাহায্যে আমরা একটা কমন হেডারের মধ্যে ডিজেলটাকে আমরা ওখানে ধরছি। ডিজেলটাকে ওই একটা হেডারের মধ্যে রেখে আমরা কিন্তু প্রত্যেকটা নজেলের মধ্যে একটা কনস্ট্যান্ট প্রেসার মেনটেন করছি, এবং এই প্রেসারের উপর বেস করে কিন্তু পুরো ইঞ্জিনটার ইগনিশন সিস্টেমটা চলছে, বা ইঞ্জিনের ফায়ারিং অর্ডারটা সেই অনুযায়ী আমরা এখানে সিকোয়েন্স ওয়াইজ অপারেট করছি। এখানে একটা জিনিস বলে রাখার দরকার, সিআরডিআই ইঞ্জিন এখন যতগুলো দেখছো এগুলো সবকটাই কিন্তু ইসিইউ কন্ট্রোল, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট, বা এটা কিন্তু ইলেকট্রনিক একটা মডিউল। হ্যাঁ, ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল ইসিএম বা ইসিইউ দ্বারা অপারেটেড হয়। ঠিক আছে, এখানে প্রত্যেকটা সেন্সার আছে, কখন রেল প্রেসার বেড়ে যাচ্ছে, কখন আমার প্রেসার রিলিফ ভালভকে খুলতে হবে, কোন সময় আমার কোথায় ইনজেকশন হবে, ইনজেকশন প্রেসার কত থাকবে, পুরো ব্যাপারটা কিন্তু কন্ট্রোল হয় উইথ দ্য হেল্প অফ ইসিইউ বা ইসিএম, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল। এটা পুরোপুরি ইলেকট্রনিক্যালি একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে একটা সফটওয়্যারের মাধ্যমে, পুরো গাড়িতে আমরা এই কমন রেল সিস্টেমটাকে অপারেট করি। এবারে এর কিছু অ্যাডভান্টেজ আছে, এই সিস্টেমটা হচ্ছে সিম্পল এবং ইজি, এখানে মেনটেনেন্স করা খুবই সহজ। এখানে প্রত্যেকটা স্পিড এবং লোড ভ্যারিয়েশনের উপর বেস করে আমরা ফুয়েলটাকে নজল পর্যন্ত সাপ্লাই করতে পারি। এখানে আমাদের একটা পাম্প দরকার পড়ে, এখানে মাল্টি সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে যে আলাদা আলাদা করে প্রত্যেকটা পাম্প ব্যবহার করতে সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু এর আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এই সিস্টেমটার একটা অ্যাকুরেট ডিজাইন করতে হবে। হ্যাঁ, এখানে কোনো লিকেজ বা আদার্স কিছু যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের সহজে কিছু করা থাকে না, বা এখানে মেনটেন্যান্সের কস্টিংটা অনেক হাই। এখানে আমরা ইনজেকশন প্রেসার যেটা ইউজ করি সেটা প্রায় 200 থেকে 300 বার আমরা ইউজ করে থাকি। এই প্রেসারটা হাই প্রেসার হওয়ার দরুন এর যে ওভারঅল যে একটা মেনটেনেন্স বা আমাদের একটা পিরিয়ডিক মেনটেনেন্সের উপর নজর রাখতে হয়, যদি সেটা কোনো কারণে আমরা একটুখানি মানে ওভারলুক করে যাই, তাহলে কিন্তু আমাদের বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। তো এই ধরনের কিছু ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু ওভারঅল এটার পলিউশনের দিক থেকে শুরু করে বা পারফরমেন্সের দিক থেকে এটা অনেক বেশি অ্যাডভান্টেজ আছে বলে আমরা এই সিস্টেমটাই এখন সমস্ত গাড়িতে আমরা ব্যবহার করছি, সমস্ত ডিজেল গাড়ির ক্ষেত্রে। ঠিক আছে, এবারে দেখো ইন্ডিভিজুয়াল পাম্পের ক্ষেত্রে আসছি। ইন্ডিভিজুয়াল পাম্প এই সিস্টেমটার ছবিটা একটা সিম্পল ছবি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে P1 P2 P3 P4, মানে এখানে পাম্প 1 পাম্প 2 পাম্প 3 পাম্প 4, এবং এখানে নজেল দেখো দেওয়া আছে, নজেল 1, নজেল 2, নজেল 3, নজেল 4। অর্থাৎ প্রত্যেকটা পাম্পের সাথে প্রত্যেকটা নজেল লাগানো আছে, এবং এটাকে কি বলছি না ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেম, যেটাকে আমরা কি বলছিলাম না এটা হচ্ছে ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্পের মতো দেখতে পাচ্ছ। ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্পের ক্ষেত্রে পরপর ইনলাইনে পাম্পগুলো লাগানো আছে, একটা লাইন বরাবর লাগানো আছে, P1 P2 P3 P4, এবং প্রত্যেকটা থেকে একটা করে নজেল লাগানো হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে কি ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেম। এবার দেখো এখানে তোমরা ছবিটা একটু যদি দেখো ভালো করে, তাহলে দেখতে পাবে কি হচ্ছে না, দেখো এখানে ট্যাঙ্ক থেকে আসছে, এখানে ফিল্টার 1, F1 মানে ফিল্টার 1, এখানে লো প্রেসার পাম্প লাগানো আছে একটা, দ্যাট ইজ দ্য ফুয়েল ট্রান্সফার পাম্প বা ফিড পাম্প। তারপরে আবার একটা ফিল্টারের মধ্যে দিচ্ছ, এটা এখানে ফ্লো চার্টটা এইভাবে করা আছে। কিন্তু আমরা কালকে কি করেছিলাম না, আমরা বলেছিলাম ট্যাঙ্ক থেকে আসবে, তারপরে ফিড পাম্প লাগাবো, ফিড পাম্পের পরে ফিল্টারের থ্রু দিয়ে আমরা সেটাকে ফুয়েল পাম্পে লাগাবো। বিভিন্ন গাড়ির ক্ষেত্রে ডিজাইন বিভিন্ন হতে পারে, কেউ ফিল্টারটাকে আগে লাগাচ্ছে, কেউ ফিল্টারটাকে পরে লাগাচ্ছে, কেউ ফিল্টারটাকে কি করছে না একটা ফিল্টার লাগাচ্ছে তোমার ফিড পাম্পের আগে, একটা ফিল্টার লাগাচ্ছে ফিড পাম্পের পরে। তাহলে এটা কিন্তু ম্যানুফ্যাকচারের উপর ডিপেন্ড করছে, ম্যানুফ্যাকচারার তার কি ডিজাইনটা তার ইঞ্জিনের ক্ষেত্রে করবে সেটাকে আমাদেরকে ফলো করতে হবে। আমরা বেসিক্যালি কি দেখবো, যে কোথায় আছে আমার এফআইপি,
তার আগে পর্যন্ত আমার কি থাকবে, লো প্রেসার জোন থাকবে, অর্থাৎ ঠিক তার আগে আমাকে ফুয়েল ফিড পাম্পটাকে লাগাতে হবে, বা ফুয়েল ফিড পাম্পটার যে কাজ সেটা এফআইপির আগে আমার শেষ করতে হবে। আর এফআইপির পর হাই প্রেসার পাইপের মাধ্যমে আমাকে ডিজেলটাকে নজেল পর্যন্ত পৌঁছতে হবে। এইটুকু সিস্টেম যদি একটু ভালো করে আমরা বুঝে নিই, তাহলে আলাদা আলাদা প্রত্যেকটা পার্ট বুঝতে আমাদের বেশি সময় লাগবে না। আমরা কিন্তু পুরো সিস্টেমটাকে খুব সহজে আমাদের নিজেদের কন্ট্রোল নিতে পারবো, এবং আগামী দিনে যখন প্র্যাকটিক্যাল করব আমরা এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সিআরডিআই দেখতে পেলে কি ছিল না, ওখানে একটা রেল গ্যালারি করছিলাম বা একটা কমন রেল করছিলাম, সেখান থেকে আমরা কি করছি, প্রত্যেকটা ইনজেক্টরে আলাদা করে আমরা ফুয়েলটাকে ডেলিভারি করছিলাম। ওটা একটা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটের মাধ্যমে অপারেট হয়। এবারে আমি চলে এসেছি কোথায়, ইন্ডিভিজুয়াল পাম্পের কাছে চলে এসেছি। ইন্ডিভিজুয়াল পাম্প মানে প্রত্যেকটা সিলিন্ডারের জন্য একটা করে পাম্প এবং তার হেডে একটা করে নজেল আমরা লাগিয়ে দিয়েছি। এবং এখানে আমরা কি করছি না, প্রত্যেকটা পাম্প এবং নজেল একটা হাউসিং এর মধ্যে যদি রেখে দিই, তাহলে সেটাকে আমরা বলছি ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্প। কিন্তু টোটাল সিস্টেমটা কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেম। ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেমের মধ্যে কিন্তু এই ছবিটা তোমরা ভালো করে বা এই ফ্লোচার্টটা একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এরপরে নেক্সট আসছি কোথায়, ডিস্ট্রিবিউটর টাইপ। ডিস্ট্রিবিউটর টাইপের মধ্যে কি আসছে না, এখানে ইনলাইনও হতে পারে, রোটারিও হতে পারে। আলটিমেটলি দেখো এখানে ডিস্ট্রিবিউটর একটা ব্লক রেখেছি, যে ব্লকে ক্যাম্পসেটের উপর অপারেট করে আমরা কিন্তু এখানে নজেল গুলোকে আমরা অপারেট করছি। এবারে কি হচ্ছে না, এখান থেকে যে ফুয়েলটা এই মিটারিং এন্ড প্রেসারাইজ পাম্পের মাধ্যমে, এইটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল ফুয়েল ইঞ্জিন পাম্প। এই পাম্পের থেকে হাই প্রেসারের ফুয়েলটা কোথায় আসছে, ডিস্ট্রিবিউটর ব্লকে আসছে, এবং এই ডিস্ট্রিবিউটর ব্লক থেকে ওটা কোথায় যাচ্ছে না, এখানে প্রত্যেকটা ইঞ্জেক্টরের মধ্যে যাচ্ছে। রোটারিও এর মধ্যে হতে পারে, এটা ইনলাইনও হতে পারে। আলটিমেটলি কি হচ্ছে না, এটা এখানে একটা পাম্প ইউজ হবে প্রত্যেকটা সিলিন্ডারের জন্য। একটা পাম্প থেকে কিন্তু আমি আলাদা একটা ডিস্ট্রিবিউটর ব্লকের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউশন করব। কিন্তু এই জায়গাতে কিছু ডিসঅ্যাডভান্টেজের জন্যই আমরা কোথায় এনেছি, সিআরডিআই সিস্টেম। এইটা অনেক বেশি ক্রিটিক্যাল। যদি এটা এরকম রোটারি পাম্প না হয়, রোটারি পাম্প হলে এটা সুবিধা আছে, আদারওয়াইজ কিন্তু এটার মধ্যে আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা এটাকে ওই জন্য শুধুমাত্র রোটারি পাম্পের উপর বেস করে আমরা এটা করেছি। এইভাবে যেটা ছবিটা তোমরা দেখছো, এটাতে কিন্তু পুরো জিনিসটা একটুখানি কমপ্লিকেটেড হয়ে থাকছে। এর থেকে সবচেয়ে বেটার হয় কি না, যদি আমরা এখানে ইন্ডিভিজুয়াল পাম্পের আমরা ব্যবহার করে থাকি, তাহলে পুরো জিনিসটা এখানে তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হচ্ছে। এবং এই যে পাম্পটা, এটাই কিন্তু আমরা আগামী দিন আলোচনা করব, যেখানে তোমাদের এখানে ছবিটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ইনলাইন ফুয়েল ইঞ্জিন পাম্প। এই পাম্পটার উপরে আগামী দিনে আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে, এবং এই পাম্পের কিভাবে কার্যপ্রণালী, কোন অংশটা কি বলে এবং এটা কিভাবে অপারেট করছে, এটা কিন্তু আমি আগামী দিনে দেখবো কিভাবে হচ্ছে। এবার এর প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা দেখতে হচ্ছে একটার জন্য একটা পাম্প সেট করা আছে, 6 সিলিন্ডার আছে 6টা। এই যে যেটা আগের ছবিতে দেখছিলাম, এই যে 6টা আছে, দেখো এখানে 6 সিলিন্ডার। এই একটা পাম্প, এই একটা পাম্প, এখানে একটা পাম্প, এবং পরপর 6টা আছে। এটা কিরকম দেখতে হবে না, এটা সাধারণত এরকম দেখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সিস্টেম ভেতরে কিন্তু এইভাবে করা আছে। এবং এটাকে কি হচ্ছে না, দেখো একটা র্যাক, আর এখানে একটা পিনিয়ন। এই র্যাক পিনিয়ন এটা কোয়াড্রেন্ট একটা করা আছে, অর্ধেক হাফ করা আছে। এবং এই যে দেখতে হচ্ছে র্যাকটা, এই র্যাকটা যখন এদিক ওদিক করবো, দিস ইজ কল্ড কন্ট্রোল র্যাক বা কন্ট্রোল রড। এই রডটাকে যখন আমি ঘোরাবো, তখন কি হবে, এর সাথে এই যে টুথেড কোয়াড্রেন্ট যেটা লাগানো আছে, এই টুথেড কোয়াড্রেন্টটা ঘুরবে, ফলে ভেতরে যে প্লাঞ্জারটা আছে সেটাও কিন্তু এরকম ঘুরতে থাকে। এবং এই ঘুরতে গিয়ে এখানে একটা হেলিক্যাল গ্রুপ আছে, এখানে একটা সাপ্লাই পোর্ট আছে, এখানে একটা ফিল পোর্ট, এবং এটা হচ্ছে ডেলিভারি পোর্ট। এখানে ডেলিভারি ভালভ লাগানো আছে, ডেলিভারি ভালভটা বারবার লিফট হবে, লিফট হয়ে গিয়ে এইখান দিয়ে আবার ফুয়েলটা কোথায় যাবে না, নজেল পর্যন্ত আমার যাবে। এবং এখানে একটা ভেতরে কি হচ্ছে না, এইটা ভেতরে যেটা ফাঁপা জায়গাটা আছে, এটা হচ্ছে ব্যারেল। আর এর ভেতরে একটা প্লাঞ্জার থাকে। প্লাঞ্জারটা কি হবে না, এই নিচে যখন আমার এখানে এখানে একটা তোমার ট্যাপেটের একটা অ্যাকশন হবে, অর্থাৎ ক্যাম লোবের মাধ্যমে ট্যাপেটের মুখে ধাক্কা দেবে। যখন এটা ধাক্কা দেবে, তখন কি হবে না, এই যে প্লাঞ্জারটা আছে, প্লাঞ্জারটা রেসিপ্রোকেট করবে। রেসিপ্রোকেট মানে ঠিক এখানেও টিডিসি বিডিসির মতো আছে, প্লাঞ্জারটা এই ব্যারেলের মধ্যে এরকম রেসিপ্রোকেট করবে। রেসিপ্রোকেট করার ফলে কি হবে না, আমার এই যে সাপ্লাই পোর্ট, এখান থেকে ফুয়েলটা এই ব্যারেলের মধ্যে ঢুকবে। ব্যারেলের যে হেলিক্যাল গ্রুপ আছে, গ্রুপের ভিতর দিয়ে ফুয়েলটা এই ডেলিভারি ভালভের মাধ্যমে আমার ইনজেক্টরে চলে যাবে, এবং এটা প্রেসারাইজড হয়ে ওখানে যাবে। এবারে এই যে ডেলিভারি ভালভ যেটা আছে, এই ডেলিভারি ভালভে কতটা ফুয়েল সাপ্লাই হবে সেটা ডিপেন্ড করবে এই প্লাঞ্জারের যে আমার গ্রুপ কাটা আছে। এই যে দেখো একটা হেলিক্যাল গ্রুপ করেছে, এই গ্রুপটা আমার যেরকম ভাবে ওপেন থাকবে তার উপর ডিপেন্ড করবে আমার এখানে ডেলিভারি ভালভে কতটা ফুয়েল। এটা এবার ওপেন ক্লোজটা কিভাবে কন্ট্রোল হবে না, এখানে একটা কন্ট্রোল রড এবং একটা টুথেড কোয়াড্রেন্ট আছে।
এবং এই ট্রুথেড কোয়াড্রেন্টের সাথে এই প্লাঞ্জারটা কিন্তু আমার পুরো সেট করা আছে। অর্থাৎ আমার যখন এই রডের মাধ্যমে রডটা যদি আমি এইদিকে রেসিপ্রোকেট করি, তাহলে কি এই যে সাথে যে ট্রুথেড কোয়াড্রেন্ট আছে, এই যে আমার পিছনের দিকে দেখতে পাচ্ছ, এটা এর মধ্যে ঘুরতে থাকবে। অর্থাৎ এটা যখনই আমার এরকম কন্ট্রোলারটা এরকম আসা যাওয়া করবে, এরকম যাতায়াত করবে, তখন কি হবে, ট্রুথেড কোয়াড্রেন্টে এর মধ্যে এরকম ঘুরবে। যখন ট্রুথেড কোয়াড্রেন্ট এরকম ঘুরবে, তখন কি হবে না, এই যে হেলিক্যাল গ্রুপ আছে, এই গ্রুপটা কি হবে, একবার সামনের দিকে আসবে, একবার উল্টো দিকে ঘুরে যাবে। অর্থাৎ এইটা কি হবে না, আমার ডেলিভারিটাকে কন্ট্রোল করবে। অর্থাৎ একবার এই সাপ্লাই পোর্টের মুখোমুখি আসবে, তখন যখন আমার এখানে স্ট্রোকটা হবে, অর্থাৎ এটা যখন রেসিপ্রোকেট করবে, তাহলে ফুল অ্যামাউন্টের ফুয়েলটাই ডেলিভারি ভালভে যাবে। আবার যখন একটুখানি হালকা স্লাইড ঘুরে যাবে, তখন কি হবে, পার্সিয়ালি আমার ডেলিভারি করবে। আর পুরো যদি এদিকে ঘুরে যায়, তাহলে কি হবে, কোনো ফুয়েল আর ডেলিভারি ভালভে ডেলিভারি হবে না। এটাই হচ্ছে এর বেসিক ফান্ডা। অর্থাৎ প্লাঞ্জারটা কি করছে, রেসিপ্রোকেট করছে ব্যারেলের মধ্যে। প্লাঞ্জার যখন ব্যারেলের মধ্যে রেসিপ্রোকেট করছে, তখন কি হচ্ছে না, ওখান থেকে ফুয়েলটা আমার ডেলিভারি ভালভের মধ্যে বেরিয়ে আসছে। এবার ওই প্লাঞ্জারটাকে যদি আমি এইভাবে ঘুরিয়ে কমা বাড়া করতে পারি নবের মতো, কার মাধ্যমে করব না, এই র্যাক পিনিয়নের মাধ্যমে করব। তাহলে পুরো ব্যাপারটা তোমরা একটুখানি বইতে দেখার চেষ্টা করো, পড়ার চেষ্টা করো। আমি আগামীকাল এটাকে নিয়ে আরো ডিটেলে তোমাদেরকে বলবো। আমি আজকে যতটুকু বললাম, যে যে নোটসগুলো দিলাম, অল্প অল্প করে আমি তোমাদের সামনে বলছি, যাতে এইটা খুব সুন্দর করে ভালোভাবে তোমরা বুঝতে পারো। বলো, আজকে যতটা আমি বললাম, অনেকটা কিন্তু পড়িয়েছি, অনেক কিছু লিখে দিয়েছি, এই বিষয়টা সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে কিনা? বাকিটা কিন্তু তোমাদের নিমির বই থেকে পড়তে হবে, একটু পড়বে। আমি আবার কালকে তোমাদের এফআইপি ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্পটা বা জার্ক টাইপ ফুয়েল ইনজেকশন পাম্পটা তোমাদের ডিটেলে বোঝাবো। বলো, কারো কিছু প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে তোমরা সবাই যতটুকু পড়িয়েছি বা যতটুকু তোমরা খাতায় নোট করলে, সেটা একটু বইটা থেকে দেখো, দেখে কালকে জার্ক টাইম পাম্পটা যেটা আছে কিভাবে অপারেট হচ্ছে একটুখানি